নিউজ 24-এ আজ সারাদিন আনন্দ, উচ্ছ্বাস এবং উৎসবের আমেজে কেটেছে সবার। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে সারাদিন ছিলেন, আপনারা জানেন প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আনন্দ, এই উচ্ছ্বাস, এই উৎসবের সূচনা এখানে হয়েছিল এবং সারাদিন সেই উৎসবে আমরা ছিলাম। যেই টেলিভিশন নিয়ে মানুষের কাছাকাছি যেতে চায় নিউজ 24, নিউজ 24 কর্তৃপক্ষ বলছে যে নিউজ 24 সেই অর্থে নিরপেক্ষ নয়, তারা জনতার পক্ষে, জনগণের পক্ষে। এবং আগামী দিনগুলোতে সত্য, সঠিক, বস্তুনিষ্ঠ সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ নিয়ে মানুষের কাছে হাজির থাকতে চায় সবসময়। গণমাধ্যম বা টেলিভিশন যেভাবে মানুষের কাছাকাছি থাকতে চায়, আমাদের দেশের সব মানুষ কি টেলিভিশনের কাছাকাছি এসেছে? আর একটু ভালো করে বললে, সব মানুষের জন্য টেলিভিশন কি অপরিহার্য হয়ে পড়েছে? আরও ভালো করে বললে, টেলিভিশন কি সব মানুষের উপকারে আসছে, কাজে লাগছে? প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বিশেষ আলোচনায় আমরা আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আমন্ত্রিত অতিথি লেখক, গবেষক, শিক্ষক জনাব তারেক শামসুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার সাদি। জানিয়ে রাখছি আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন জনাব শফিল আলম ভূঁইয়া যোগ দেবেন কিছুক্ষণ পর। তারপর তার কাছে আমরা বিশ্লেষণ শুনব। আপনাকে দিয়ে শুরু করি। জনাব তারেক শামসুর রহমান, আপনার কি টিভি দেখার ফুরসত হয়? অনেক ব্যস্ত থাকতে হয়, টিভিতে আপনাকে দেখা যায়, কিন্তু আপনি কি টিভি দেখেন? ধন্যবাদ সাদি আপনাকে। শুরুতেই নিউজ 24-এর প্রথম বর্ষ উপলক্ষে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। আমি চাই যে নিউজ 24 আরও গণমানুষের কাছে যাক, গণমানুষের কথা বলুক। আমি চাই প্রতিটি মানুষ একদিন নিউজ 24-এর কথা বলুক, সেই প্রত্যাশায় রাখছি আলোচনার শুরুতে। টেলিভিশন দেখি কিনা? দেখি, কারণ আমার নিজের স্বার্থে আমি টেলিভিশন দেখি। নিজের স্বার্থটা হলো এই, আমি নিজেকে সবসময় আপডেট রাখার চেষ্টা করি। নিজেকে আপডেট রাখার, আমি এখন মনে করি আপডেট রাখার পথ দুটো। একটি হচ্ছে ইন্টারনেটে দেখা, ইন্টারনেটে লেটেস্ট ইনফরমেশনগুলো সার্চ করা। আপনি জানেন আমি প্রচুর লিখি এবং প্রচুর আমার গবেষণা গ্রন্থ আছে, সেজন্য আমাকে নিজেকে আপডেট রাখতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাকে টেলিভিশন থেকে, এই কারণে যে টেলিভিশন আমাকে আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে। একটা সংবাদ, টেলিভিশন কি আপনি আপনার গবেষণায় সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন? সূত্র হিসেবে উল্লেখ করা যাবে না, কিন্তু এটা আমাকে খেই ধরিয়ে দেয়, আমাকে বলে দেয় যে এইখানে একটা ঘটনা ঘটছে। তখন ওই ঘটনাকে আমি বিশ্লেষণ করার জন্য আমি তখন ইন্টারনেটে যাই, বই সার্চ করি, আর্টিকেল পড়ি। অর্থাৎ আমাকে এটাকে খেইটা ধরিয়ে দিল। অর্থাৎ আমি বুঝি যে এরকম একটা ঘটনা ঘটছে এবং এই ঘটনাটা আমাকে আরও গভীরে যেতে হলে আমাকে আরও বিশ্লেষণ করতে হবে, আরও সেকেন্ডারি সোর্সের আশ্রয় নিতে হবে। সেক্ষেত্রে হয়তো আমি ইন্টারনেটের সার্চ করি, বই সংগ্রহ করি, হয়তো আমার জার্নাল সংগ্রহ করি, যেখানে আমি এই লেখাগুলো আমি পাই। ফলে টেলিভিশন আমার জীবনের একটা অংশ, আমি এটা বলবো। সেটা আমি সবসময় হয়তো দেখতে পারি না, কিন্তু যখনই সময় পাই তখন আমি রিমোট নিয়ে থাকি, টেলিভিশনটা দেখি। এবং এই জন্য টেলিভিশনটা আমার বেডরুমে টেলিভিশনটা থাকে এবং আমি কমফোর্ট ফিল করি। তবে ওই একটা জিনিস আমার কাছে টেলিভিশন বলতে আমি যেটা বুঝি, হয়তো হতে পারে আমি যেহেতু একজন গবেষক, যেহেতু একজন শিক্ষক, এই জন্য আমাকে হয়তো ওইটা টানে। সেটা হচ্ছে যে আমি খুব ডকুমেন্টারি দেখতে পছন্দ করি, আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পছন্দ করি। এর বাইরে যদি বলেন যে নাটক বা ফিল্ম, এইটা দেখার সুযোগ আমার হয় না। বেসিক্যালি আমি মূলত চেষ্টা করি আমার কনসেন্ট্রেশনটা ডকুমেন্টারির উপর রাখার জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। এটি আমার মূল দুটো বিষয়। জি, শুধু ঢাকায় নয়, মানে শহরের নয়, শহরের বাইরেও টেলিভিশন পৌঁছে যাচ্ছে। নিউজ 24-এর এই প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকার বাইরেও বেশ কয়েকটি জেলাতে, শহরে উদযাপিত হয়েছে। তার কিছু প্রতিবেদন আমাদের কাছে আছে, দর্শকদের সঙ্গে একটু ভাগাভাগি করে আপনাকেও দেখাই। আমাদের বিভাগীয় শহরগুলোতে নিউজ 24-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি প্রতিবেদন এখন আমরা প্রচার করছি। জন্মদিনে উৎসব মুখর হয়ে ওঠে নিউজ 24-এর সিলেট অফিস। অতিথিদের সাথে নিয়ে কাটা হয় কেক। এই সময় প্রিয় চ্যানেলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের প্রত্যাশার কথা জানান সবাই।
প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যাশা রইল তারা আগামী দিনে অতীতে যেভাবে তারা সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদেরকে সচেতন করে তুলেছেন, তারা ভবিষ্যতে আরও বেশি আমাদের জনগণের সমস্যাগুলো তুলে ধরবেন। আমরা বিশ্বাস করি যে বিগত একটি বছর যেভাবে নিউজ 24 এদেশের মানুষের সামনে বিশেষ করে সংবাদ পরিবেশনে একটা উল্লেখযোগ্য অবদান রাখছেন, আগামীতে তার পাশাপাশি নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউজ 24 এদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। রাজশাহীতে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে নিউজ 24-এর প্রথম বর্ষপূর্তি। নগরীর মাস্টার শেফ রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, এই সমস্ত বিষয় পেয়েছি। তবে আমাদের প্রত্যাশা এখনও বাকি আছে। আমরা আরও অনেক কিছু নিউজ 24-এর কাছ থেকে পেতে চাই। বরিশালে আনন্দঘন পরিবেশে কাটা হয় জন্মদিনের কেক। এরপর আলোচনা সভার আয়োজন করা হয় প্রেস ক্লাবের মইনুল হোসেন মিলনায়তনে। এতে বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী, কেবল অপারেটর এবং দর্শকরা। নিউজ 24 বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটি নিউজ টেলিভিশন। গণমাধ্যমের সাথে দর্শকদের যে একটা বন্ধন তৈরি করতে হয়, ভালোবাসার জায়গা তৈরি করতে হয়, সেই জায়গাটি তারা ধীরে ধীরে তৈরি করেছে। খুলনায় নানা আয়োজনে উদযাপন করা হয়েছে নিউজ 24-এর প্রথম বর্ষপূর্তি। খুলনা প্রেস ক্লাবে হয় কেক কাটা ও মিষ্টি মুখের আনুষ্ঠানিকতা। এই সময় উপস্থিত ছিলেন খুলনার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। আমরা দেখেছি নিউজ 24 এই চ্যানেলটি গণতন্ত্রের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, বাস্তব সংবাদ পরিবেশনা করে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে এবং মুক্ত বুদ্ধির চর্চা এবং মত প্রকাশের যে প্রয়োজনীয়তার কথা আমরা বারবার উচ্চারণ করি এবং এই কাজে নিউজ 24 অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেক কেটে ময়মনসিংহে নিউজ 24-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়। এই সময় চ্যানেলটির সাফল্য কামনা করেন অতিথিরা। দর্শক, বিভাগীয় শহরের নিউজ 24-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রতিবেদন আপনারা দেখলেন। এরই মধ্যে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে টেলিভিশন আমাদের জন্য কতটা অপরিহার্য হলো। প্রতিবেদনে আমরা দেখলাম তারা বলছে যে টক শো করে বা সংবাদ প্রচার করে টেলিভিশন ঢাকার বাইরের লোকজনকে সচেতন করেছে এবং ঢাকার বাইরের মানুষের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে সেগুলো তারা তুলে ধরেছে। এই দুটো বিষয় আমাদের প্রতিবেদনে উল্লেখ করা হলো। কিন্তু আমি আপনার কাছে আসলে জানতে চাই, এর বাইরেও কি টেলিভিশন সাধারণ মানুষের কোনো উপকারে এসেছে, তাদের উপর কোনো প্রভাব ফেলেছে বাংলাদেশের? ধরেন বাংলাদেশের কথায় আসি, তার আগে সারা পৃথিবীতে, বিশেষ করে উন্নত বিশ্বে টেলিভিশন হচ্ছে এখনো 1 নম্বর গণমাধ্যম। কারণ হচ্ছে যে টেলিভিশনের সংবাদ এবং অনুষ্ঠান বুঝতে গেলে আপনার তেমন কোনো জ্ঞানের দরকার হয় না। অডিও ভিজুয়াল মিডিয়াম হওয়ার কারণে মানুষের লিটারেসি না থাকলেও মানুষ টেলিভিশনটাকে বুঝতে পারে, তো টেলিভিশনকে বুঝতে পারে। তো বাংলাদেশেও কিন্তু টেলিভিশন ক্রমশ সেই দিকে যাচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যখন দেখা যায় যে কোনো ধরনের রাজনৈতিক সংকট থাকলে টেলিভিশন মানুষের একেবারে নিত্য দিনের এমনিতেই সঙ্গী, আর রাজনৈতিক সংকট থাকলে আপনার টেলিভিশনের সংবাদ দেখে মানুষ ঘর থেকে বের হয়। তো এবং টেলিভিশনের সংবাদ, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান, টকশোর কথা আপনি বলেছেন, নাটক, সব কিছু মিলিয়ে মানুষের দৈনন্দিন জীবনে আপনার টেলিভিশন একটা বড় ভূমিকা পালন করে। আপনি যদি একটা সার্ভে করে দেখেন, দেখবেন যে যারা কর্মজীবী নন, বিশেষ করে যারা হাউস মেকার, তাদের একটা বড় সময় পার হয় টেলিভিশন দেখে। এবং আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষ, একজন সাধারণ মানুষ আপনার দৈনিক প্রায় 6 থেকে 7 ঘন্টা টিভি দেখে। মানে সেই দেশগুলোতে টিভি দেখার হার অনেক বেশি, এই কারণে যে সেখানে তো ধরেন আমাদের মতো ফ্যামিলি বন্ডেজটা ওই রকম না, অনেকেই সিঙ্গেল, তারপরে ধরেন নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, সবাই যার যার মতো ব্যস্ত থাকে, টিভি দেখে সময় কাটে। তো আমাদের দেশে আপনার টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে অনেক বছর আগে, কিন্তু তখন একটি টেলিভিশন ছিল। 1997 সালেই বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রাইভেট সেক্টরে তিনি টেলিভিশনটাকে ওপেন করে দিয়েছেন। তারপর থেকে আমরা ওয়ান চ্যানেল থেকে মাল্টি চ্যানেল জগতে বাস করছি। যে আপনাদের টেলিভিশনের আজকে 1 বছর পূর্তি হয়েছে, সেই উপলক্ষে আমি আপনাদের সবাইকে
কলাকুশলী থেকে শুরু করে উপস্থাপক, সংবাদ পাঠক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার ধারণা যে 1 বছরে আপনারা যথেষ্ট পরিচিতি লাভ করেছে এবং দর্শকদের মধ্যে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে অন্য টেলিভিশনগুলোকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। তো এর কারণটা হচ্ছে, এই চ্যালেঞ্জের মুখে যে আপনারা ফেলতে পেরেছেন, এর কারণ হচ্ছে মানুষ টেলিভিশন দেখতে পছন্দ করে এবং টেলিভিশনের সংবাদ, টেলিভিশনের নাটক, বিভিন্ন প্রোগ্রামের দিকে মানুষ তাকিয়ে থাকে। কিন্তু যেই জায়গাটা এখনও ধরেন আপনারা চাইলে দখল করতে পারেন, বা যেই জায়গাটায় সংকট আছে, কোয়ালিটি প্রোগ্রামের সংকট, যেহেতু আপনাদের একটা নিউজ চ্যানেলের ক্ষেত্রে ধরেন আপনারা যদি ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের দিকে মনোযোগ দেন, ডেপথ রিপোর্টিংয়ের দিকে মনোযোগ দেন, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য টেলিভিশনগুলো থেকে আপনারা একটা আলাদা জায়গা করে নিতে পারেন। এই জায়গাটায় এখনও শূন্যতা আছে, যে টেলিভিশনের রিপোর্ট বলতে এখনও আপনার ইভেন্ট কাভারেজ বললেই চলে, যে কে কোথায় কি করেছে, কখন কি হয়েছে, কিন্তু কেন করেছে, কিভাবে করেছে তার ব্যাখ্যাটা নাই বললেই চলে। নিউজ 24-এর সংবাদের মধ্যে বিশেষ প্রতিবেদনের একটু আধিক্য থাকে, নানান জায়গায় ঘুরে নানা রকম বিশ্লেষণধর্মী বিষয়গুলো থাকে, সেগুলো নিশ্চয়ই আপনার মনোযোগ কাড়বে। আমি আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, জনাব তারেক শামসুর রহমান। শিশুদের জন্য টেলিভিশন, শিশুরা যখন বড় হতে থাকে, একটি সময় সে তার কল্পনা থেকে বাস্তবতাকে আলাদা করতে পারে না, এবং টেলিভিশনের পর্দায় সে যা দেখে সেটিকেও সে মনে করে বাস্তবতা। সেই ক্ষেত্রে বাংলাদেশের যেই চ্যানেলগুলো আছে, আমি সব চ্যানেলের কথাই বলছি, তারা কি শিশুদের প্রতি যত্নবান আছে মনে করেন আপনি? আমি যদি ওই অর্থে বলি যে খুব বেশি শিশুতোষ প্রোগ্রাম হয় বলে আমার জানা নেই, খুব বেশি শিশুতোষ প্রোগ্রাম হয় না। তবে এটা সত্য কথা, শিশুদের জন্য আরও টেলিভিশন প্রোগ্রাম থাকা উচিত। এটা হয়তো একটা সাধারণ জেনারেলাইজেশন হয়ে যাবে। তবে আপনি ঠিকই বলছিলেন যে শিশুদের একটা মনোজগৎ আছে, এবং সেই মনোজগৎকে আকর্ষণ করার জন্য টেলিভিশন একটা বড় ভূমিকা পালন করতে পারে। এবং সেক্ষেত্রে সম্ভবত টেলিভিশনের যারা নির্বাহী, টেলিভিশন যারা পরিচালনা করেন, তারা হয়তো বিষয়টাকে এভাবে হয়তো কখনো দেখেন নাই। তাদের বিবেচনায় হয়তো যারা একটু সাধারণ মানুষের জন্যই তারা বেশি চিন্তা করেন, যে কারণে ওই যে প্রশ্নটা আসলো যে টক শো এবং বিনোদন, নাটক, এই জন্য। এবং আপনি দেখবেন আমার জানা মতে শিশুতোষের জন্য খুব কম নাটক হয়েছে, আদৌ হয়েছে কিনা আমি বলতে পারবো না। অথচ শিশুদের জন্য কিছু ভালো ভালো ছবি আমি ইন্ডিয়াতে দেখেছি হয়েছে, কিন্তু আমাদের দেশে দু একটা ছবির কথা আমরা বলতে পারি, কিন্তু টেলিভিশনে সেভাবে নাটক হয়েছে বলে আমি গর্ব করে বলতে পারবো না, হয়তো হয়নি। এবং শিশুদের নিয়ে ভালো প্রোগ্রাম হতে পারে, যেটা সিসিম পাক হয়, সেটা তো সিসিমপুর, সেটা তো নিজস্ব টেলিভিশনের প্রোগ্রাম না, সেটা টেলিভিশন সেটা সম্প্রচার করে। ফলে এটা কিন্তু একটা ভালো অনেক বাচ্চারা এটা দেখে। ফলে এটা নতুন করে আরও এই ধরনের প্রোগ্রাম হতে পারে, হওয়া উচিত বলেই আমি মনে করি। এবং টেলিভিশনে যারা নির্বাহী তারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন, হওয়া উচিত। জি, আমরা একটা বিরতি নিই। বিরতি থেকে ফিরে এসে আমরা অধ্যাপক শফিউল আলম ভূঁইয়ার বিশ্লেষণ শুনবো। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ 24। আচ্ছা, যারা প্রবাসে বসবাস করেন তাদের মন নিশ্চয়ই দেশে পড়ে থাকে। বলা হয়ে থাকে, যখন কেউ দেশের বাইরে যায় এবং কয়েকটি দিন কাটায় সেখানে, তারপর থেকে দেশের প্রতি তার টান, পেছনে ফেলে আসা স্মৃতির প্রতি টান এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য তাদের মায়ায় মন ভরে থাকে। আর টেলিভিশন তাদের সামনে একটি সুযোগ করে দেয় দেশের ছবি দেখার, দেশের মানুষের ছবি দেখার। দেশের বাইরে প্রবাসে বেশ কয়েকটি দেশে নিউজ 24-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রবাসীরা কিভাবে উদযাপন করলেন একবার দেখে নিই, এবং তারপর আমরা আলোচনা করব কিভাবে টেলিভিশন প্রবাসীদেরকে দেশের প্রতি টেনে রাখছে। প্রতিবেদন দেখব।
সৌদি আরবে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হলো নিউজ 24। 28 জুলাই রাত 12টা 1 মিনিটে কাটা হয় জন্মদিনের কেক। এ সময় বাংলাদেশি বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা নিউজ 24-কে শুভেচ্ছা জানান। নিউজ 24-এর প্রথম বর্ষপূর্তি এবং দ্বিতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে প্রবাসীদের পক্ষ থেকে আমরা অত্যন্ত আশাবাদী। নিউজ 24-এর দ্বিতীয় বর্ষে পদার্পণে শুভেচ্ছা। নিউজ 24-এর সকল কলা কৌশলীকে অভিনন্দন, শুভেচ্ছা। নিউজ 24 প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছর পদার্পণ করিল। আমরা প্রবাসীরা 24-এর শুভকামনা করি। মালয়েশিয়ায় জমকালো আয়োজনে নিউজ 24-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ সময় মালয়েশিয়া দূতাবাসের শ্রম শাখা সচিব হেদায়েতুল ইসলাম মণ্ডল উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম ও মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল। ধন্যবাদ জানাচ্ছি আজকে 1 বছর পূর্তি দিবস উপলক্ষে। সেগুলো খুঁজে বের করা বা সেই সংবাদগুলো যদি ঠিকঠাক মতো আসে। আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে কুয়েতে উদযাপন করা হয়েছে নিউজ 24-এর প্রথম বর্ষপূর্তি। অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া চ্যানেলটিকে শুভেচ্ছা জানান বিভিন্ন পেশার মানুষ। নিউজ 24 প্রথম বর্ষপূর্তিতে আমরা প্রবাস থেকে জানাই শুভেচ্ছা। নিউজ 24-এর কর্তৃপক্ষকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফ্রান্সে উদযাপন করা হয় নিউজ 24-এর প্রথম বর্ষপূর্তি। এ সময় ফ্রান্সের আল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিউজ 24-এর আরও সাফল্য কামনা করেন। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন নিউজ 24-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইউরোপ থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। প্রবাসী আমরা যারা আছি তারা নিউজ 24-এর প্রতিনিয়ত নিউজগুলো দেখি, খুব ভালো লাগে। নিউজ 24-এর জন্মদিনে ফ্রান্স প্রবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা। সংযুক্ত আরব আমিরাতেও উদযাপন করা হয়েছে নিউজ 24-এর প্রথম বর্ষপূর্তি। দুবাইয়ের একটি রেস্টুরেন্টে নিউজ 24 পরিবারকে শুভেচ্ছা জানান প্রবাসী সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিরা। তাদের যে অগ্রযাত্রা এটা অব্যাহত থাকবে এবং এখানে যারা প্রবাসী আছেন তাদের এই সম্ভাবনা, তাদের সুখ দুঃখ এগুলো নিয়ে আরো বেশি কাজ করবেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জি, জনাব শফিউল আলম ভাইয়া, প্রবাসের লোকরাও যেন দেশেই বাস করছে ওরকম একটা অনুভূতি নিশ্চয়ই তারা পায় যখন টিভির সামনে বসে। হ্যাঁ, ধরেন প্রবাসে যারা থাকেন, প্রবাসে তো নানা ধরনের নানা শ্রেণীর মানুষ প্রবাসে বাস করেন। কেউ কেউ ধরেন ইমিগ্রেন্ট হিসেবে বাস করেন, কেউ কেউ চাকরি সূত্রে বাস করেন। তো এই প্রবাসে বাস যারা করেন, যেমন একজন কালচারাল থিওরিস্ট আছেন খুব নাম করা, হমি বাবা বলে তার নাম। তো তিনি এই ধরনের মানুষরা যেই অংশে বাস করেন এটাকে থার্ড স্পেস হিসেবে আখ্যা দিয়েছেন। থার্ড স্পেসটা কেমন, যে না তারা পুরোপুরি বাংলাদেশি, না তারা পুরোপুরি একেবারে প্রবাসী। এই যে প্রথম স্পেসটা বাংলাদেশি, দ্বিতীয় স্পেসটা হচ্ছে প্রবাস, ওই প্রবাসেও তারা কিন্তু পুরোপুরি সম্পৃক্ত নন, যার ফলে তৃতীয় স্পেসে তারা বাস করেন। কেন? বাংলাদেশের অনেক জিনিস তারা শেয়ার করেন, প্রবাসের অনেক জিনিস তারা শেয়ার করেন। তারা কি একটা হাইব্রিড স্পেসে তারা থাকে। তারা কি শারীরিকভাবে দেশে বাইরে থাকেন, মানসিকভাবে দেশে থাকেন? অনেকটাই এই যে এক ধরনের হাইব্রিড স্পেসে তারা বাস করেন। তাদের আইডেন্টিটিটাও কিন্তু মাল্টিপল, হাইব্রিড আইডেন্টিটি। তো এর কারণে যেটা হয়, যেমন আমিও যখন বিদেশে ছিলাম, বিদেশে যখন পড়াশোনা করেছি, তখন এখন যদি আমি পত্রপত্রিকা পড়ার সময় নাও পাই, বিদেশে থাকাকালীন সময়ে প্রথমেই, আমি তো নর্থ আমেরিকায় ছিলাম, প্রথমেই রাত 12টায় একেবারে বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলো অনলাইনে গিয়ে একটা একটা দেখে নিতাম। আর তখন তো আমি যখন ছিলাম তখন এই চ্যানেলগুলো অ্যাভেলেবল হয়নি। এখন তো আপনার স্যাটেলাইট চ্যানেলের কারণে, আইপিটিভিতে দেখা যাচ্ছে, কারণে সবাই টিভিটা দেখতে পায়। তো এই যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে দেশে রেখে বিদেশে থাকার ফলে দেশের প্রতি এক ধরনের টান থাকে, এবং বিদেশে থাকলে পরে দেশের একটা ছোট্ট দুর্ঘটনার নিউজও অনেক ভয়ের সৃষ্টি করে, যে এটা বোধহয় অনেক বড় কিছু হয়ে গেছে, বা দেশে থাকলে আমরা যে জিনিসগুলো কেয়ার করি না, বিদেশে থাকলে সেই বিষয়গুলো নিয়েও আমরা চিন্তিত হয়ে পড়ি। তো এই যে চিন্তিত হওয়ার কারণে এই যে প্রতিনিয়ত আমরা দেশের সাথে একটা যোগাযোগ আমরা মেনটেন করতে চাই। তো এখন টেলিভিশন হওয়ার ফলে যেটা হয় যে আমরা প্রতিনিয়ত দেশের ছবি দেখতে পাচ্ছি, দেশের খবর দেখতে পাচ্ছি, দেশের মানুষ সম্পর্কে জানতে পারছি। এইটা সাইকোলজিক্যালি দেশের সাথে মানুষকে অনেক বেশি সম্পৃক্ত করছে। যে আপনার সাইকোলজিক্যাল প্রক্সিমিটি বলে একটা কথা আছে নিউজের বেলায়, যে সেই প্রক্সিমিটিটা বাড়িয়ে দিচ্ছে প্রবাসে যারা বাস করছেন, এবং তারা প্রতিনিয়ত দেশ নিয়ে চিন্তা করছেন। এই যে গ্লোবাল ভিলেজ, মার্শাল মেকলুহান একসময় বলেছিলেন যে ম্যাস মিডিয়ার কারণে সারা পৃথিবীতে একটা
গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তো মার্শাল ম্যাকলুহানের কথার একেবারে সত্যি করে ছেড়েছে এই স্যাটেলাইট টেলিভিশন, কারণ স্যাটেলাইট টেলিভিশনগুলো সারা পৃথিবীকে এক জায়গায় বেঁধে নিয়েছে। তবে এই টেলিভিশনগুলো কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে আস্তে আস্তে পড়ছে এবং পড়বে, সেটা হচ্ছে নিউ মিডিয়ার কারণে। যেমন আপনার আজকের যে তরুণ সমাজ, ধরেন আজকে বয়স যাদের 30, 35, 25 থেকে 35, এই বয়সের যারা আপনার যুবক আছেন, যুবতী, তরুণ তরুণী যারা আছে, তাদের কাছে কিন্তু টেলিভিশনের চাইতে যে এই মোবাইল ফোনটা অনেক বেশি হ্যান্ডি, অনেক বেশি অ্যাভেলেবল। তারা এটার মধ্যেই টিভি দেখতে পছন্দ করেন, এটার মধ্যেই সিনেমা দেখেন, এটার মধ্যে ফেসবুকিং করেন। তো মোদ্দা কথা, এটাও একটা কনভার্জড মিডিয়াম অলসো, যে এই মিডিয়ামটার উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, যার ফলে টিভিকেও কিন্তু তার কন্টেন্ট বদলাতে হচ্ছে, তার কন্টেন্টের ফর্মের বদলাতে হচ্ছে। উন্নত দেশগুলোতে এই চ্যালেঞ্জটা অনেক বেশি, বাংলাদেশে এই চ্যালেঞ্জটা হয়তো খুব শীঘ্রই আসবে। এবং বাংলাদেশের টেলিভিশনে যারা কাজ করেন, টেলিভিশন শিল্পের সাথে যারা জড়িত, তাদেরকে এই যে মিডিয়া কনভার্জেন্সের চ্যালেঞ্জটা সামনে মাথায় রাখতে হবে, যে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা মাল্টিপল প্ল্যাটফর্মে মানুষ দেখতে পারে। যদি মাল্টিপল প্ল্যাটফর্মে মানুষ না দেখতে পারে, তাহলে কিন্তু আপনি দর্শক হারাবেন, যে ক্রমশই আপনার দর্শক এই কনভার্জ মিডিয়ামের দিকে চলে যাচ্ছে। তো সেইটাকে খেয়াল রেখে টেলিভিশনগুলো উত্তর তার প্রযুক্তি, তার প্রোগ্রাম সব কিছুতে পরিবর্তন আনবে এবং যুগের সাথে তাল মিলিয়ে চলবে, অন্যথায় আপনি কম্পিটিশনে পিছিয়ে থাকবেন। জি, জনাব তারেক শামসুর রহমান, আমি ফেসবুকে অনেককে দেখেছি যে বাংলাদেশের বড় ঘটনা, ছোটখাটো ঘটনায় প্রতিক্রিয়া দিচ্ছে এবং তাদেরকে দেখে মনে হয় তারা বাংলাদেশেই বসবাস করছে, কিন্তু সত্যি সত্যি বাস করে তারা দেশের বাইরে, কেউ হয়তো আমেরিকায়, কেউ হয়তো কানাডায়। না, সেটাই তো কারণ প্রযুক্তি আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আজকে যেটা প্রফেসর ভুইয়া বললেন, যে সোশ্যাল মিডিয়ার আজকাল ভূমিকাটা টেলিভিশনকেও ছাড়িয়ে গেছে, খুব দ্রুততার সাথে ছাড়িয়ে গেছে। তবে আমার কাছে মনে হয়, উনি তো মিডিয়ার লোক, মিডিয়া জগতের মিডিয়ার শিক্ষক, তারপরও বোধহয় সোশ্যাল মিডিয়ার থাকলেও আমার মনে হয় টেলিভিশনের একটা আবেদন থাকবেই, আবেদন থাকবেই, এবং আমি যখন প্রতি বছরই আমি বাইরে যাই এবং আমি দেখি বাংলাদেশিরা যেখানেই থাকেন, আমি দেখি তারা বিদেশির চ্যানেলগুলোর চাইতে খুঁজে খুঁজে বাংলাদেশ চ্যানেলগুলোকেই তারা ওখানে সুইচ টেপেন। ফলে ওই যে একটা আকর্ষণ বাংলাদেশের ব্যাপারে, অর্থাৎ বাংলাদেশকে, এই টেলিভিশন বাংলাদেশকে আপনার কাছাকাছি নিয়ে আসছে, সেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেকটা আনতে পারেনি। সোশ্যাল মিডিয়া যেটা করেছে, সোশ্যাল মিডিয়া খুব দ্রুততার সাথে একটা ছোট্ট ঘটনাকে কাছাকাছি নিয়ে আসছে, কিন্তু টেলিভিশনটার মধ্যে আবেদনটা আরো অনেক ব্যাপক। তো একটা বিষয় তো থাকে, সোশ্যাল মিডিয়াতে যার যা খুশি লিখতে পারছে, টেলিভিশনে এবং কোনো সেন্সরও হচ্ছে না, সেন্সর করা যাচ্ছে না। সেখানে অনেক কিছু, এমন অনেক জিনিস, অনেক কন্টেন্ট থাকে যে কন্টেন্টগুলো হয়তো আপনাকে আহত করতে পারে এবং তার মধ্যে হয়তো বিভ্রান্তিকর কিছু তথ্যও থাকতে পারে। এটাকে তো অনেক সময় এটা কন্ট্রোল করা যায় না, বেরিয়ে যায়। হয়তো একটা পর্যায়ে এসে এটা কন্ট্রোল করা যায়, কিন্তু প্রথম তো এটা কন্ট্রোল করা যায় না, এটা বেরিয়ে যায়। সুতরাং এখানে এক ধরনের নেতিবাচক কিন্তু একটা এফেক্ট আছে। টেলিভিশনে হয়তো সেক্ষেত্রে অতটুকু করা হয়তো সম্ভব না, কিন্তু আমার বিবেচনায় আমি যেটা দেখেছি যে যারা প্রবাসিত, এখন প্রায় 1 কোটির উপরে বাংলাদেশিরা বসবাস করেন পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের কিন্তু একটা অ্যাট্রাকশন হচ্ছে টিভি চ্যানেল, এই স্যাটেলাইট চ্যানেলগুলো, এবং এই স্যাটেলাইট চ্যানেলগুলোকে কিন্তু তাদেরকে খুব বাংলাদেশের সাথে একটা কাছাকাছি নিয়ে এসছে। এবং আপনি দেখবেন যে চ্যানেলগুলোতে যে টকশোগুলো হয়, সেখানে কিন্তু বাইরে থেকে ফোন আসে, তারা মন্তব্য করেন, তারা শেয়ার করতে চান বাংলাদেশের সাথে, বাংলাদেশের ভূমিকার সাথে তাদের যোগসূত্রটা। ফলে এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে টেলিভিশনের আবেদনটা হয়তো থাকবে আরও কিছুদিন, তবে হয় কি, খুব দ্রুত তো পৃথিবী বদলে যাচ্ছে, প্রযুক্তি বদলে যাচ্ছে, এবং যেটা প্রফেসর ভুইয়াও বললেন, এই প্রযুক্তি আগামী 15 বছর পর কোন প্রযুক্তি আসবে আমরা হয়তো সেটা জানি না। হয়তো এখন যেভাবে আসছে সোশ্যাল মিডিয়ার, এটা হয়তো পরিবর্তিত হয়ে এমন হয়তো কিছু আসবে যেটা আমরা এখনও খুব চিন্তা করতে পারছি না। ফলে পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে, এবং এই প্রযুক্তি মানুষকে যে কোথায় নিয়ে যাচ্ছে, এটার ভালো নিশ্চয়ই আছে, কিন্তু এর মন্দটাও কিন্তু আছে। ফলে মানুষকে কোন দিকে ভাবিত করবে, কোন দিকে টার্ন করবে, এটা একটা কিন্তু প্রশ্ন থাকলোই। জি,
আশা করি সাংবাদিকতা থাকবে, মাধ্যম যাই হোক না কেন। গত 1 বছরে আমরা আমাদের দেশের অনেক ঘটনা সেগুলোর সংবাদ প্রচার করেছি। এর মধ্যে জাতীয় শোক দিবস অন্যতম, 75-এর সেই ভয়াবহ এবং নির্মম ঘটনার সংবাদও প্রচার করেছে। নিউজ 24-এর প্রচারিত সেই সংবাদের একটু হাইলাইটস আপনাদের সঙ্গে ভাগাভাগি করি দর্শক। বেস্ট স্টোরি দেখাতে পারবেন, যে বছরের বেস্ট স্টোরি। পেশায় অনুসন্ধানী সাংবাদিক, সেই সুবাদে নিউজ 24 অন এয়ারের প্রথম মাসেই প্রতিরোধ যুদ্ধ 1975 নামের 7 পর্বের একটি সিরিজ রিপোর্ট তৈরি করি, যেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং তার পরবর্তী বাস্তবতা নিয়ে গুম হয়ে যাওয়া ইতিহাস প্রথম আলোর মুখ দেখে। আটপৌরে চেহারার ষাটোর্ধ্বই মানুষগুলো যৌবনে যোদ্ধা ছিলেন, অস্ত্র হাতে বাংকারে বাংকারে শত্রু বিনাশী সত্যিকার যোদ্ধা। স্বাধীনতার 4 বছরের মাথায় কেন তারা আবারও অস্ত্র হাতে নিয়েছিলেন? জাতির জনককে অন্যায়ভাবে অবৈধভাবে হত্যা করার প্রতিবাদ করেছিলাম। খাইতে বসছি, এই ভাত খাওয়া বাদ দিয়েই হাতে নিয়ে দৌড়াইতে হয়েছে। রণাঙ্গনের বীর যোদ্ধারা জীবনযুদ্ধে পরাজিত, ভীষণ পরাজিত, অভাব জয়ী, জয়ী অনাহার। প্রচুর আমরা কষ্ট করেছি। বস্তার মধ্যে না যেটুকু আবর্জনা ছিল, সেই আবর্জনা যেভাবে ছিল সেইভাবে আমরা পাতিলের মধ্যে রান্না বান্না করে খাওয়া। তখন পোকা মাকড় কোনো জানতো না, তখন আমরা পশুর মতন খাওয়া শুরু হচ্ছে, তবে জীবনকে বেঁচে আসছি আমরা। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে অস্ত্র হাতে নিয়ে মানুষগুলোর মাথার উপর আজও দুষ্কৃতিকারীর তকমা। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারের সরকার যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন প্রতিরোধ যোদ্ধাদের ঐতিহাসিক অবদান কেন ধামাচাপায় থাকবে? জাতির সামনে এই প্রশ্ন তুলেছিল নিউজ 24। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া আবারও স্বাগত। নিউজ 24 সবাইকে সঙ্গে নিয়েই পথ চলতে চায়। নিউজ 24 সবার কথা বলতে চায়। গত 1 বছরে অনেক মানুষের, অনেক স্থানের, অনেক জনগোষ্ঠীর কথা উঠে এসেছে নিউজ 24-এ। সাগরের জীবন, এটিও নিউজ 24-এর একটি আলোচিত ধারাবাহিক প্রতিবেদন ছিল ফখরুল ইসলামের। একটু হাইলাইটস দেখবো আরেকবার। সাগরের বুকে স্থলভূমি জেগে উঠেছে প্রায় অর্ধশত চর। গত 1 বছরে সাগর তীরবর্তী দক্ষিণ উপকূলে প্রায় 15টি দুর্গম চরে গিয়েছি আমি। নানা প্রতিকূল আবহাওয়া ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে সেখানকার সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেছি। চলুন দেখে আসি অপার সম্ভাবনার সেই নতুন বাংলাদেশ। সাগরে যারা মাছ ধরে, সেই জেলেদের ধরে জলদস্যু। তাদের নির্যাতনের শিকার দক্ষিণ উপকূলের অধিকাংশ জেলে। নদী আর সাগরে দাবড়ে বেড়ায় অর্ধশতাধিক জলদস্যুর দল। নদী ভাঙলে কিছুই থাকে না, নদী কোনো চিহ্নও রাখে না। মেঘনার ভাঙনে সব হারিয়ে হাতিয়াসহ দক্ষিণ উপকূলের অগণিত মানুষ কাটায় ভাসমান জীবন। দক্ষিণ উপকূলে গভীর সমুদ্রে জেগে উঠছে 50টিরও বেশি চর।
বাড়ছে আয়তন, বনায়ন, পর্যটন আর মৎস্য আহরণে জেগে উঠছে নতুন সম্ভাবনার এক বাংলাদেশ। দিনরাত মাছ ধরেন, পূরণ করেন অগণিত মানুষের আমিষের চাহিদা। তারপরও নিজেদের জীবনে নিরামিষই সহায়। অভাবী জীবন কাটে দক্ষিণ উপকূলের কয়েক লাখ জেলে পরিবারের। সমুদ্র জয়ের পর সামনে এসেছে ব্লু ইকোনমি, দেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছানোর অন্যতম মাধ্যম। জনসংখ্যার চাপে ভারাক্রান্ত বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে এই সমুদ্র অর্থনীতির বিকল্প নেই। অথই পানির নিচে লুকানো অবারিত সব সম্ভাবনা। জি, জনাব শফিউল আলম ভূঁইয়া, সব মানুষকে আমরা বলি যে সঙ্গে নিয়ে নিউজ 24 পথ চলবে। সব মানুষকে কি সত্যি সত্যি কোনো টেলিভিশন সঙ্গে রাখতে পারে? সব মানুষকে সব প্রোগ্রাম দিয়ে আপনি সঙ্গে রাখতে পারবেন না, কিন্তু আপনি যদি অডিয়েন্স রিসার্চ করেন, যেমন বাংলাদেশের টেলিভিশন শিল্পের একটা বড় দুর্বলতা, ইভেন আপনার চলচ্চিত্রেরও একটা বড় দুর্বলতা হচ্ছে যে আমরা দর্শক নিয়ে কোনো ধরনের গবেষণা করি না, যে দর্শকের চাহিদা কী, দর্শকের রুচিটা কী, সেইটাকে যেমন বিদেশে উন্নত দেশে যেটা হয় যে আপনি টেলিভিশনে একটা প্রোগ্রাম করার আগে অডিয়েন্স সার্ভে করে, কারণ প্রত্যেকটা মানুষ সব অনুষ্ঠান দেখবে না। আপনার কোন বয়সের মানুষ কোন ধরনের অনুষ্ঠান দেখে সেইটাকে আপনার জানতে হবে। সেইটা জেনে যদি আপনি অনুষ্ঠান তৈরি করেন সেক্ষেত্রে আপনার অনুষ্ঠানের সফলতা অনেক বেশি থাকবে। ধরেন এই যে আপনি সাগরের রিপোর্ট দেখালেন, এই যে নানা ধরনের প্রোগ্রাম হচ্ছে, এগুলোকে আরও আপনি ভালো করতে পারেন একটা অডিয়েন্স সার্ভে যদি আপনি করেন, যে আপনার দর্শক কারা, কাদেরকে আপনি টাচ করতে চান, কাদের জন্য আপনি অনুষ্ঠান তৈরি করতে চান, সংবাদ তৈরি করতে চান, সেটা জেনে করলে এটার আবেদন অনেক বেশি হবে। এবং এটার সাথে সাথে আপনি যদি প্রচারটা করেন যে অমুক সময়ে অতটা সময়ে এই অনুষ্ঠান প্রচারিত হবে, তাইলে ওই যে বিশেষ শ্রেণীর দর্শকের জন্য আপনি তৈরি করছেন, ওই বিশেষ শ্রেণীর দর্শক তখন ওইটা দেখবে। আর বাংলাদেশে আরেকটা জায়গায় খুব দুর্বলতা আছে, সেটা হচ্ছে আপনার এই যে টিআরপি যেটাকে বলে, যে কেউ কেউ বলে সারা দেশে 60টা মেশিন দিয়ে করা হয় বা ম্যাক্সিমাম 200 মেশিন। আমাদের এই যে কোটি কোটি মানুষ, সেখানে 200 মেশিন, 200টা হাউস হোল্ডে 200 মেশিন আছে, তাও আবার সেটাকে অন করে দিতে হয়, যে পিপলস মিটার, যেটা দেখার সময় আপনি যদি অন করে দিয়ে দেখেন তাহলে পিপলস মিটার রেকর্ড করে আপনি কী কী অনুষ্ঠান দেখলেন। সেটার ভিত্তিতে একটা টেলিভিশন রেটিং পয়েন্ট দাঁড় করানো হয়, যেটা একেবারেই আপনার অথেন্টিক না, নির্ভরযোগ্য না। তো যার ফলে আপনার আন্দাজের উপরই কিন্তু প্রোগ্রামগুলো করতে হয়। কিন্তু এখন সারা পৃথিবীতে টিভি রেটিং হচ্ছে টিভি কন্টেন্টের চাইতে বড় বিজনেস, কারণ এই রেটিংয়ের উপর ভিত্তি করে বিজ্ঞাপনের পরিমাণ, বিজ্ঞাপনের দর সব কিছু নির্ধারিত হয়। কিন্তু বাংলাদেশে এখনও এই রেটিং সিস্টেমটা ডেভেলপ করেনি। তো সেক্ষেত্রে টেলিভিশন মালিকরা কিন্তু, ইভেন আপনাদের মালিকও চাইলে এই যে টেলিভিশন রেটিংয়ের জন্য একটা কোম্পানি তৈরি করতে পারে, কোম্পানি তৈরি করে রেটিংটা করতে পারে। আমি জানি না আইন পারমিট করবে কিনা, যেহেতু আপনারা একটা টেলিভিশন চালান, কিন্তু সকল মালিকরা মিলেও কিন্তু এক ধরনের টেলিভিশন, অথেন্টিক টেলিভিশন রেটিংয়ের ব্যবস্থা করতে পারে। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটি চ্যানেলই উপকৃত হবে এবং বিজ্ঞাপনদাতারাও উপকৃত হবে, যে যারা বিজ্ঞাপনটা দিতে চায়। তো বিজ্ঞাপন প্রাইভেট টেলিভিশনের একটা অন্যতম আয়ের উৎস। তো সেই জায়গাটায় যদি টিআরপিটাকে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য করা যায়, সেক্ষেত্রে আপনার টেলিভিশন মালিক এবং বিজ্ঞাপনদাতা উভয়েরই লাভ। এবং সেক্ষেত্রে আরেকটা জায়গায় কাজ করার আছে, যেমন বাংলাদেশের টেলিভিশনগুলোতে এই যে বিশেষ করে আপনার এই যে প্রোগ্রাম বেস টেলিভিশন যেগুলো, এগুলোর ব্যাপারে সাধারণ মানুষের একটা অভিযোগ হচ্ছে যে বিজ্ঞাপনের আধিক্য এত বেশি যে টেলিভিশন দেখাই খুব কষ্টকর হয়ে যায়। আপনি এক সময় নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন হতো, এখন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটক হয়। তবে নিউজ চ্যানেলগুলো সেই দিক থেকে ভালো অবস্থানে আছে, কারণ বাংলাদেশের দর্শক এখনও এই নিউজ চ্যানেলগুলো দেখে, কারণ বাংলাদেশি নিউজ দেখার জন্য এই বাংলাদেশি চ্যানেলগুলোর উপরই নির্ভর করে। কিন্তু প্রোগ্রাম চ্যানেলগুলো একটু বেকায়দায় আছে, কারণ বাংলাদেশের দেখা যায় যে একটা বড় সংখ্যক দর্শক আপনার ভারতীয় চ্যানেল দেখে। তো এই জন্যে আপনার এই যে যারা প্রোগ্রাম বেস চ্যানেল, তারা চ্যালেঞ্জের মধ্যে আছে। এবং আরেকটা জায়গায় বাংলাদেশ টেলিভিশন শিল্পের একটা বড় দুর্বলতা, যেমন ধরেন এই যে কেবল নেটওয়ার্কগুলো আপনাদের সিগন্যাল
দর্শকের কাছে বিক্রি করে। যেমন আমি কিন্তু একজন দর্শক হিসেবে আমি কিন্তু পে করি কেবল প্রোভাইডারকে, ধরেন 300 টাকা দেই আমি মাসে, দিয়ে সব চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব করি। কিন্তু বাংলাদেশের চ্যানেলগুলো কেবল অপারেটরদের কাছ থেকে কিন্তু কোনো অর্থ পায় না, যার ফলে চ্যানেলগুলো একেবারে বিজ্ঞাপনের উপর নির্ভর করে। তো এই বিজ্ঞাপনের উপরে নির্ভর করার কারণে যেটি হয় যে যেখানে সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি 1 ঘন্টার অনুষ্ঠানে বা 1 ঘন্টা টিভি প্রোগ্রাম বলেন, নিউজ বলেন, সেখানে আপনি সর্বোচ্চ 12 মিনিট বিজ্ঞাপন দেবেন, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা রেট। তো বাংলাদেশে দেখেন 1 ঘন্টার প্রোগ্রামে প্রায় আধা ঘন্টাই আপনি বিজ্ঞাপন, এবং এই যেহেতু বিজ্ঞাপন নির্ভরশীল, বিজ্ঞাপনের হারও কিন্তু কমে এসছে। ধরেন এই যে বিজ্ঞাপনের হার, এই যে টাকার পরিমাণ কমে আসাতে আগে যেখানে আপনার 2টা বা 3টা বিজ্ঞাপন দিলে আপনার খরচ উঠে আসতো, সেখানে এখন 9টা 10টা বিজ্ঞাপন দিতে হচ্ছে। তো সামগ্রিক অর্থে দর্শকের মধ্যে এক ধরনের বিরক্তি সৃষ্টি করছে। তো দর্শক তো স্বাধীন, তার হাতে একটা রিমোট কন্ট্রোল আছে। আপনি যখন বিজ্ঞাপনের অত্যাচার করেন, সে সুইচ ওভার করে আরেকটা চ্যানেলে চলে যায়, বিজ্ঞাপন দেখেও না মানুষ। তো এই সামগ্রিক বিষয়ে এই টেলিভিশনকে যদি শিল্প হিসাবে তৈরি করতে হয়, টেলিভিশনকে যদি মানুষের কাছে আরও বেশি প্রিয় এবং গ্রহণযোগ্য করতে হয়, সামগ্রিক বিষয়ে আপনার চিন্তা করার এবং গবেষণার বিষয় আছে এখানে। জনাব তারেক শামসুর রহমান, রিমোট বড় নির্মম জিনিস, মানে বাস্তব বড় নির্মম জিনিস। বাস্তবতা হচ্ছে রিমোটটা আপনি আপনার কনসেন্ট্রেশনটা আপনি তখনই ধরে রাখতে পারবেন যদি প্রোগ্রামটা গ্রহণযোগ্য হয়, প্রোগ্রামটা অ্যাট্রাকটিভ হয়। আমি মনে করি যে একজন দর্শক হিসাবে আপনি যদি ডকুমেন্টারির দিকে যান, যেহেতু আপনি নিউজ চ্যানেল, আপনি প্রোগ্রাম চ্যানেল না, আপনার এখানে বিনোদন দেওয়ার সুযোগ কম, একটা ডকুমেন্টারিও বিনোদন হতে পারে, এবং যেটা আমরা প্রমাণ করেছি। আপনি যদি বিবিসির কথা আমরা বলি, বিবিসির জনপ্রিয়তা কেন, তারা প্রচুর ডকুমেন্টারি করে। ইভেনকি আল জাজিরা কেন জনপ্রিয়, বিকজ তারা সেখানে প্রচুর ডকুমেন্টারি আছে এবং তারা একটা নিউজের ডেপথে যায়। আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে, ধরেন খুব সিরিয়াস ধর্মী নিউজ আমি খুব একটা পাই না, খুব কম পাই। ক্রাইম ধর্মী রিপোর্ট এখন অনেক চ্যানেলই করে দেখলাম, এবং সে কিছুটা রিসার্চ ওরিয়েন্টেডও আমি খেয়াল করলাম। আমার মনে হয় ডকুমেন্টারিটা খুব একটা হয় না, এবং টেলিভিশন চ্যানেলগুলো যদি এইটা চিন্তা ভাবনা করে, একটা রিসার্চ সেল যদি তাদের থাকে বা থাকা উচিত, আমি আই শুড সে, যদি থাকে, তাহলে হয়তো তারা একটা সার্ভে করতে পারে, এবং কিছু কিছু যদি ডকুমেন্টারি করা যায়। ধরেন একটা এক্সাম্পল আমি আপনাকে বলি, বাংলাদেশের প্রচুর ঐতিহ্যবাহী জায়গা আছে, এবং বাংলাদেশে অনেক কালচার, অনেক ডেপথ, কিন্তু অনেক গভীরে, এগুলো নিয়ে কিন্তু সিরিজ প্রোগ্রাম করা যায়। তবে একটা অনেক সময় এই কথাটা নিয়ে যে আমি নির্বাহীদের সাথে কথা বলেছি, অনেক চ্যানেলের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটা বলেন যে স্যার এখানে তো স্পন্সর পাওয়া যাবে না। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের প্রাইভেট চ্যানেলগুলো বেশি মাত্রায় প্রাইভেট কোম্পানির বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। এই ব্যক্তিগত বিজ্ঞাপনগুলো আবার এতগুলো চ্যানেলের মধ্যে ভাগ হয়ে যায়, আবার নিউজ পেপারের মধ্যে ভাগ হয়ে যায়, ফলে টাকার পরিমাণটা সত্যিকার অর্থে কমে যায়। একটা ডকুমেন্টারি করতে হলে কিছু অর্থ প্রয়োজন হয়, হয়তো সেক্ষেত্রে যদি স্পন্সররা ইন্টারেস্টেড না হন, ফলে টেলিভিশন যারা চালান তারা হয়তো আগ্রহ হারিয়ে ফেলেন। তবে যদি আমি বিশ্বাস করি যদি ভালো ডকুমেন্টারি করা যায়, নিশ্চয়ই এটা দর্শক চাহিদা থাকবে। সুন্দরবন নিয়ে ভালো প্রোগ্রাম হতে পারে, আমাদের অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে, হিল ট্র্যাক্স নিয়ে ভালো প্রোগ্রাম হতে পারে, আমাদের সাগরের উপর আপনাদের একটা প্রতিবেদন দেখলাম। এখন আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা ব্লু ইকোনমির কথা বলি, এই ব্লু ইকোনমিটা অনেকেই আমরা জানি না, এমনকি আমার ছাত্ররাও জানে না। আমি অনেকের সাথে কথা, যারা জুনিয়র লেভেলে, তারা বোঝে না ব্লু ইকোনমিটা কি। অথচ এই ব্লু ইকোনমি নিয়ে কিন্তু অনেক সিরিয়াস ধর্মী স্টোরি করা যায়, সিরিয়াস ধর্মী। কারণ আমরা যেটা বলি যে ভবিষ্যৎটা, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ নিহিত আছে এখন সাগরে, মহাসাগরে। সেখানে এত ন্যাচারাল রিসোর্স আছে, সেই ন্যাচারাল রিসোর্সটা যদি আমরা, ইভেন কি আপনি এনার্জি পেতে পারেন সাগর থেকে, এনার্জির সম্ভাবনাও আছে। ফলে এখানে যদি আপনি সিরিয়াসলি স্টোরিগুলো করেন, একটা রিপোর্টার যদি খুব সিরিয়াসলি গবেষণামূলক কাজ করে যদি স্টোরিগুলো করে, আমার ধারণা এটা দর্শক চাহিদা পাবে, মানুষ জানতে চায়। এবং এইটার টেলিভিশনের কাজটাই হচ্ছে এই মেসেজটা পৌঁছে দেওয়া, একটা মেসেজ পৌঁছে দেওয়া, যারা সরকারের নীতি নির্ধারক আছেন তারা চিন্তা করবেন। ফলে আমার মনে হয় একটু চ্যানেল একই ধরনের গতানুগতিক যদি থাকে, যেমন আমি আপনার চ্যানেলটা কেন দেখব, আমি নিউজ 24 কেন দেখব, নিশ্চয়ই এমন কোনো কারণের জন্য আমি দেখব, সেখানে আমি কিছু নতুনত্ব পাবো। এখন এই নতুনত্ব তৈরি করা, নতুনত্বর কাছে আমাকে নিয়ে যাওয়ার যে দায়িত্বটি আপনাদের নির্বাহীর, তাহলে তো আমি ওই চ্যানেলটা, অন্য আরেকটা চ্যানেল আছে সেটা কেন দেখব না।
প্রোগ্রাম চ্যানেলের একই নাটক, একই ফেজ আপনি দেখবেন। জি, একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি আমরা। আমি বরং আপনার কাছ থেকে আর দুই বাক্যে শেষ কথাগুলো শুনি, তারপর ওনার কাছে দুই বাক্য। আমি সেটাই বলছিলাম যে টেলিভিশনের গতানুগতিকতা থেকে বের হয়ে এসে মানুষের, সাধারণ মানুষের সাথে যে মানুষগুলো পছন্দ করে সেই বিষয়গুলো দিতে হবে, এই হল একটা। আরেকটা জিনিস আপনি দেখবেন সমস্ত টেলিভিশনগুলোতে ঢাকা কেন্দ্রিক, আপনি কিন্তু গ্রামের স্টোরি খুব বেশি যে আসে এটা বলা যাবে না। টেলিভিশনকে সাধারণ মানুষের জন্য মফস্বল এলাকায় চলে যেতে হবে, সেখানেও অনেক তাদের মানুষের কথা আমরা তুলে ধরতে হবে যাতে মানুষের কাছে। জি, জনাব শফিউল আলম ভূঁইয়া, দুই বাক্যে আপনার শেষ কথা শুনে অনুষ্ঠান শেষ করব। যেটা উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন, সেটি হলো যে 26টি চ্যানেল এখন অপারেট করছে এবং নিউজ চ্যানেলই আছে প্রায় 7-8টার মতো। এখন আমি তো একজন দর্শক, আমি এই 7-8টা চ্যানেলে যদি একই ধরনের নিউজ হয় তাহলে আমি কোনটা দেখব, বা আপনার টেলিভিশনটা আমি কেন দেখব, সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে যে আপনি অন্যদের কাছ থেকে কি আলাদা দিচ্ছেন। এই যে বৈচিত্র্যমূলক সংবাদ, নতুন ধরনের সংবাদ, ইভেন সংবাদের ফরম্যাটে পরিবর্তন নিয়ে আসা, মানুষকে আরও বেশি সম্পৃক্ত করা, যে অনেক বেশি আপনার দর্শক শ্রোতাকে যদি আপনি আপনার প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করতে পারেন, নিউজের সাথে সম্পৃক্ত করতে পারেন, আপনার টেলিভিশনের কদর তাদের কাছে আরও অনেক বেশি বাড়বে। তো মূল কথা হচ্ছে জনস্বার্থ রক্ষা করা এবং জনগণকে সম্পৃক্ত করা আপনার টেলিভিশনের সাথে, এটা আপনাকে সার্থক করে তুলবে এবং আপনি নতুন জিনিস কন্ট্রিবিউট করবেন টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আলোচনা ভালো লাগছিল, আর একটু সময় পেলে হয়তো ভালোই হতো। তারপরেও দর্শক, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আরও অনেক অনুষ্ঠান আছে, আগামীকালও হবে, সেসবই আপনারা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, আশা করছি ভালো থাকবেন। শুভরাত্রি।